একটি ধর্ষণের ঘটনা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়। ধর্ষক তার একদিনে তৈরি হয় না। এত বছর ধরে ব্ল্যাক লিস্টেড থাকলাম, এখন তো অন্তত আমি কিছু ভালো চরিত্র পাবো। আমাকে প্রায় শুনতে হয়, আরে নশবা আপনার তো কোনো ভিউ নাই। আমরা একটু আগে ট্র্যাশন শো দেখলাম, যে বিভিন্ন উচ্ছিষ্ট জিনিস থেকে সেটাকে কিভাবে ফ্যাশনের রূপ দেওয়া যায় সেটা কিন্তু আমরা দেখলাম। সো একজন শিল্পী হিসেবে তোমার কেমন লেগেছে? অসাধারণ লেগেছে। আমি ব্যক্তিগতভাবেও সেটা করি এবং আমি এর আগেও একটি ফ্যাশন শোতে আমি উপস্থিত হয়েছিলাম অ্যাজ এ শো স্টপার, যেখানে ওরা বিভিন্ন ধরনের ফেলে দেওয়া জিনিস দিয়েই সেগুলো ফ্যাশন শো করেছিল এবং সেইটা এত বেশি এখন পপুলার হচ্ছে এবং এটা এইভাবে যে এগিয়ে যাচ্ছে, এটাই তো আমরা চাই। এই যে ধরো রিসাইকেল বিষয়টা, এটা আসাটা খুব জরুরি, কারণ আমাদের কিছু কিছু বিষয় আছে, যেমন ধরো প্লাস্টিক, অনেক জিনিস আছে যেগুলো কিন্তু পানির সাথে মেশে না, যেটা আমাদের পরিবেশের জন্য বিশেষভাবে ক্ষতিকর। তো সেইগুলো দিয়ে যদি আমরা একটি সুন্দর ফ্যাশন শো করতে পারি, একটি সুন্দর পোশাক পরিধান করতে পারি, কেন নয়? এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আসলে ফ্যাশনের সঙ্গে সেভাবে জড়িত না, ফ্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গে, কিন্তু তারা এই ধরনের একটা চমৎকার কাজ করছে, এটা আসলে আমাদের সমাজকে কি বার্তা দিচ্ছে, বা যারা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আছে তাদেরকে কোনো বার্তা দিচ্ছে কিনা? দেখো, সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইউথ অলওয়েজই তোমার দেশকে রিপ্রেজেন্ট করে। তার মানে এই যে তারা এত সচেতন, আমার তো ভীষণভাবে গর্ব হয় যে আমাদের ইউথ এতখানি সচেতন। তাদের কারণেই নতুনভাবে দেশটাকে পাওয়া, তারা নতুনভাবে দেশটাকে দেখছে, তারা এই যে রিসাইকেল ব্যাপারটা নিয়ে ভাবছে, তারা প্লাস্টিক নিয়ে ভাবছে, তারা জলবায়ু নিয়ে ভাবছে, তারা হাতি নিয়ে ভাবছে, গাছ নিয়ে ভাবছে, শিল্পের প্রত্যেকটি ধারা নিয়ে ভাবছে। সেটাই তো সবচেয়ে বড় বিষয় এবং এটা কোনো বার্তা দেয় না, এটাই বার্তা দেয় যে আপনারা আমাদেরকে দেখে ইন্সপায়ার হন। আচ্ছা আপু, তোমার কি মনে হয় না যে আমাদের সমাজের যে পরিস্থিতি, এতে করে আমাদের সমাজটাও রিসাইকেল হওয়া দরকার? সমাজটা নিজের মতো করে রিসাইকেল কখনোই হবে না যদি আমরা ব্যক্তি পর্যায়ে সচেতন না হই। আমরা সব সময় অন্যের দিকে আঙ্গুল তুলতে থাকি যে অমুকটা খারাপ করছে, তমুক ভালো না, কিন্তু আমরা কি আসলে নিজেদের উপর কাজ করছি? নিজের উপর কাজ করছি? নিজের উপর কাজ করাটাও আসলে আমার মনে হয়, আমি খুবই ছোট মানুষ, বাট আমার মনে হয় ব্যক্তি পর্যায়ে নিজেকে কাজ করে তারপরে নিজেকে সমাজে ছেড়ে দেওয়াটাও, কারণ আপনি কি আসলে রেডি কিনা নতুনভাবে বাংলাদেশকে দেখতে? আপনি কি আসলেই রেডি কিনা যে যে কোনো পরিবর্তনের সময় একটা ধৈর্যের দরকার হয়, সেই ধৈর্যটা কি আপনি ধরতে চান কিনা? এবং অবশ্যই যদি নতুনভাবে দেশটা যখন গঠন হচ্ছে, তখন কিন্তু অনেক ধরনের ভুল ভ্রান্তি হবে। সেই ভুলটাকে ভুল বলতে হবে এবং সেই ভুলটা শোনার ক্ষমতাও রাষ্ট্রের থাকতে হবে এবং সেই ভুলটাকে বলার সাহসও আমাদেরকে দিতে হবে এবং আমাদেরকে সেই সুযোগটাও দিতে হবে যে আমরা ভুলকে ভুল বলবো। সেই সাথে ভালোটাও কিন্তু বলতে হবে। আমাদের যেটা হয় যে আমরা সবসময় বলতে থাকি যে গ্লাসটা অর্ধেক খালি, গ্লাসটা যে অর্ধেক ভরা সেটাও কিন্তু বলা প্রয়োজন, না হলে কিন্তু মানুষ আশা জাগে না। ধরো আমরা একেবারে একটা শিশুর মতো, তুমি যদি শিশুকে সবসময় বলতেই থাকো যে তোর দ্বারা কিচ্ছু হইতেছে না, তুই কিছুই করতে পারতেছিস না, তুই অঙ্কে খারাপ, তুই এতে খারাপ, সে হয়তো বাংলায় ভালো, সে হয়তো বা ছবি আঁকায় ভালো, সেই জায়গাটা বলাটাও কিন্তু খুব জরুরি। সো একজন জনগণ হিসেবে, জনগণের প্রতিনিধি হিসেবে আমার কাছে সবসময় মনে হয় যদি রাষ্ট্রের কোনো ভুল হয় সেটা অবশ্যই আমরা আওয়াজ তুলব এবং সেটাকে সংস্কারের জন্য দাবি তুলব। সেই সাথে যদি কিছু ভালো করে সেটাও যাতে আমরা সাহসের সাথে গঠনমূলকভাবে বলতে পারি। আচ্ছা আপু, আমরা সবসময় দেখেছি যে তুমি যে কোনো অপরাধ হোক বা যে কোনো কিছু হোক, প্রতিবাদে একদম ফ্রন্ট লাইনে থাকো। তো এই যে তোমার কথার রেস ধরে বলতে চাই যে শিশুদের কথা বললে, এখন কিন্তু আমরা বিভিন্ন জায়গায় শিশু নির্যাতনের মাঝে মাঝে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এই বিষয়গুলো। শিশু নির্যাতন, শিশু ধর্ষণ, বিভিন্ন ইস্যু কিন্তু আসছে। মানে সমাজের কিন্তু অনেক অসঙ্গতি আমরা সম্প্রতি সময় দেখছি। তো এগুলো নিয়ে তোমার কোনো পর্যালোচনা আছে কিনা? দেখো, এই বিষয়গুলো এখন উঠে আসছে, কিন্তু এগুলো কিন্তু অনেক বছর ধরেই হচ্ছে। এবং আরেকটি বিষয় আমি বারবার বলতে চাই, একটি ধর্ষণের ঘটনা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়। এটা সম্মিলিতভাবে আমাদেরই লজ্জা, আমাদেরই বোধের অবনতির ফল যে আমরা আসলে এত বছর ধরে কি শিক্ষা ব্যবস্থা করেছি, কিভাবে দেশের বোধ তৈরি করেছি, কি থিয়েটার চর্চা করেছি, কি সিনেমা বানিয়েছি, কি গান শুনিয়েছি, যে কিভাবে এইভাবে এক একটা ধর্ষক তৈরি হয়। সো ধর্ষক তার একদিনে তৈরি হয় না।
একজন শিল্পীর প্রতি নির্যাতন করার মতো এরকম ধরনের যে বিকৃত মানসিকতা, সেটা তো আর একদিনে তৈরি হচ্ছে না। সেটা কিন্তু পরিবার থেকে শুরু হয়, সেটা কিন্তু তোমার শিক্ষা ব্যবস্থা থেকে তৈরি হয়। তো সেই জায়গাগুলোকেও কিন্তু কোনোভাবে শুধুমাত্র একটা ব্যক্তির দিকে তাকিয়ে যে তুমি ধর্ষণ করেছো, কিন্তু সে কেন ধর্ষক সেটা বের করাটাও কিন্তু আমাদের সকলের দায়িত্ব। এটা শুধুমাত্রই রাষ্ট্রের দায়িত্ব না। যারা বাচ্চাদেরকে বাড়িতে হ্যান্ডেল করতেছেন, তাদের সামনে আসলে কিভাবে তার মার সাথে ব্যবহার করা হয়, কিভাবে একটি নারী শিশুকে হ্যান্ডেল করা হচ্ছে, কিভাবে একটি শিক্ষা ব্যবস্থায়, কিভাবে স্কুল কলেজে কোয়েড এডুকেশনে কিভাবে আমরা আসলে সেক্স এডুকেশনটাকেও কিভাবে মানে কতখানি পরিশীলিতভাবে প্রকাশ করছি, নাকি এটাকে নিষিদ্ধ বলেই একেবারে পাশ কাটিয়ে চলে যাচ্ছি। সেই দায়িত্বশীলতার জায়গাগুলোতে আমার মনে হয়, আমি নিজেকে বারবার প্রশ্ন করি, আমার মনে হয় এই প্রশ্নগুলো থিয়েটারের মাধ্যমে তোলা উচিত, সিনেমায় তোলা উচিত। প্রতি ক্ষেত্রে এই যে আপনারা এটা নিয়ে কথা বলছেন, এইটা শুধুমাত্র একটি দিবস কেন্দ্রিক না হয়ে যাতে এটা প্রতিদিন কথা বলা হয়। আপু, আমরা অনেক বিষয় নিয়ে কথা বললাম, দেশ নিয়ে অনেক কথা বললাম, আর তোমাকে এতদিন পরে পেয়ে আসলে বেশি কথা বলতেই হবে। সবশেষ একটা বিষয় জানতে চাই যে অনেকের মধ্যে এই ধরনের আলোচনা হয়, তুমি এই সমাজের উন্নয়নে কাজ করতে গিয়ে এত বেশি ব্যস্ত হয়ে গেছো যে আমরা পর্দার নৌসভাকে একটু কম পাচ্ছি, সেটা কেন? আমি কাজ করতে যে একেবারে ব্যস্ত হয়ে যাইনি, বিষয়টা হচ্ছে যে আমি সেই রকম চরিত্র পাচ্ছি না যেটাতে আমি নিজেকে দেখতে চাই। আমি গত 10 মাস আগে অন্তরার করেছিলাম, নুহাস হিমায়ুন পরিচালিত। সেটা খুব ভালো করেছি কিনা, খুব খারাপ করেছি কিনা সেটা আমি বলবো না, সেটা দর্শক বলবে এবং আমার সিনিয়ররা বলবেন। তারা বলেছেন যে জিনিসটা, অভিনয়টা খুবই ভালো হয়েছে, ভালো মানের হয়েছে। তো এরপরে আমার একটা আশা ছিল যে এত বছর ধরে ব্ল্যাক লিস্টেড থাকলাম, এখন তো অন্তত আমি কিছু ভালো চরিত্র পাবো। কিন্তু আবারও এই একই ধরনের চরিত্রের অভাব, মানে যে অফারগুলো আসে সেগুলোতে আসলে আমি নিজেকে দেখতে চাই না। এবং যারা আমাকে স্ক্রিনে ভালোবাসেন, আমার যে আমার তো আর ধরো হাজার হাজার ফলোয়ার নেই, লক্ষ লক্ষ নেই, যারা আছেন তারা খুবই মানে হ্যাঁ, তারা একেবারে একনিষ্ঠ দর্শক আমার, এবং রুচিশীল দর্শক। তাদেরকে আমি কোনোভাবে হেয় করতে রাজি নই যে আমি অনেক কাজ করলাম কিন্তু যেই কাজে আসলে নশোবার অভিনয় করার কোনো জায়গায় রইলো না। সো আমি কিন্তু এইটা একেবারেই ভুল যে আমি নিজেকে ব্যস্ত করে ফেলেছি। আপনারাই আমাকে ব্যবস্থা করতে পারছেন না, আপনারাই আমাকে এমন চরিত্র দিচ্ছেন না যেখানে আমি অভিনয় করব। আচ্ছা, যেটার মাধ্যমে আসলে আমাদের নওশাবার পরিচিতি, সেই অভিনেত্রী সত্তা থেকেই জানতে চাই যে এই যে যেটা হচ্ছে না, যে বলা হচ্ছে যে পছন্দ মতো চরিত্র পাচ্ছি না বা সেই ধরনের গল্পে নিজেকে উপস্থাপন করার সুযোগ নেই, এই জায়গাটাতে উন্নয়নের জন্য কোনো পরিকল্পনা আছে কিনা? দেখো, ব্যক্তিগতভাবে আমার উন্নয়ন হচ্ছে, আমি প্রতিদিন শিখি। আমার শেখা, আমি এমন নাই যে একটি দিন আমি এক্সারসাইজ করি না, গলা সাধি না। ব্যক্তিগত পর্যায়ে, ব্যক্তি নশোবার কথা বলছি, বিভিন্ন ধরনের ওয়ার্কশপ করছি, সিনেমা দেখছি, কিন্তু আমি শুধুমাত্র নিজেকে রেডি রাখছি যে কখন আমার একটি চরিত্র আসবে, যে চরিত্রটা আমি প্রাণ একেবারে ধ্যানের মধ্যে দিয়ে করতে পারবো। সো সেইটা না আসলে তো সেটা তো আসতে হবে, সেরকম প্রযোজককে আসতে হবে, পরিচালকদের আসতে হবে। এখন একজন শিল্পীর ধরো অনেক ধরনের কাজ থাকে। এখন আমি হয়তো বা আমি আবার ভিউর দরে অনেক পেছানো, আমাকে প্রায় শুনতে হয়, আরে নশোবা আপনার তো কোনো ভিউ নাই, ভিউ না হলে, ফলোয়ার না হলে নাকি মানে মেইন কাস্টিং পাওয়া যায় না। সো এই যে একটা চর্চা, এই চর্চাটা আমার মনে হয় আমার মতো অনেকেই ফেস করছেন। আমি এটা নিয়ে বারবার আওয়াজ তুলছি যে কেন আমাদের অভিনয়ের যে ক্ষমতা, আমাদের যে ডেডিকেশন, আমাদের একাগ্রতাই হওয়া উচিত আমাদের মাপকাঠি কাস্টিংয়ের। কিন্তু সেই মাপকাঠিটা বাদ দিয়ে আমরা শুধু ফলোয়ারের পিছনে দৌড়াচ্ছি। তাহলে এটাকে, এই দৌড়টা কে থামাবে, এই বোধটা কে জাগ্রত করবে? এটা তো আসলে পুরো ইন্ডাস্ট্রির আসলে জাগ্রত হওয়া উচিত। যে দিন শেষে কি আমরা এরকম ধরো, আমি বলছি আমার সাথে সাথে এরকম অনেক আর্টিস্ট আছে যারা কিন্তু ধরো আমাদের আসলে একটি মাত্রই প্যাশন, সেটা হচ্ছে অভিনয় করা। আমাদের কিন্তু আর কোনো প্রফেশন নাই, এবং এই আমি শুধুমাত্র অভিনয়টাকে পুঁজি করার জন্যই, অভিনয়টার সাথে থাকার জন্যই কিন্তু থিয়েটারটা করি। অভিনয়ের সাথে থাকার জন্যই কিন্তু টুগেদার উইকেন্ড নামে একটি থিয়েটার গ্রুপ তৈরি করেছি, যেখানে প্রতিবন্ধীদেরকে আমরা অভিনয় শেখাই, তাদের নিয়ে থিয়েটার করি, শুধুমাত্র অভিনয়ের সাথে থাকার জন্য। তাহলে অভিনয় থেকে দূরে থাকলাম কই? আমাকে তো সুযোগ দিতে হবে।
অসংখ্য ধন্যবাদ নওশাবা। আমরা চাইবো যে আমরা নওশাবাকে যেভাবে পর্দায় দেখতে চাই বা আগে আমরা যেভাবে পেয়েছি এখন তার চেয়েও প্রকটভাবে পাবো, যেহেতু কিছু সংখ্যক মানুষ হলেও তোমাকে অনেক বেশি ভালোবাসে। তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাও। আমি শুধু তাদেরকেই বলবো যে যারা এতকাল ধরে, আমি ফেসবুকে মাঝে মধ্যেই হারিয়ে যাই, আমার তেমন কোনো ফলোয়ারও নেই, কিন্তু আপনারা যেইভাবে আমার পাশে আছেন এবং আমার মানে পক্ষ হয়ে আপনারা যেভাবে লড়ে গেছেন এতটা কাল, এবং যেভাবে ইনবক্সে আমাকে বিভিন্নভাবে আমার বাবার মৃত্যু থেকে নিয়ে শুরু করে আমার একটি ছোট্ট কাজে যেভাবে উৎসাহ দেন, অনুপ্রেরণা দেন, সেটা আমার জন্য বিশেষ বিষয়, এবং এটা আমার জন্য একেবারে আমি মনে করি আশীর্বাদ, এবং আমার বাবা মার দোয়ার কারণেই হয়তো বা আমি এই ভালোবাসাটা পাই। এই ভালোবাসার হাতটা, এই আশীর্বাদের হাতটা কখনোই আমার মাথার উপর থেকে সরাবেন না। আমি যদি ভুল করি আমাকে অবশ্যই গঠনমূলক সমালোচনা করবেন, যদি ভালো কাজ করি সেটাও বলবেন, এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত সংস্কৃতির সাথে থাকতে পারি এবং অভিনয় করে যেতে পারি।